আচ্ছা বলুন তো, দাগ ভালো নাকি খারাপ? জামা কাপড়ে দাগ কেউ পছন্দ করে না, চরিত্রে দাগ সে তো ভয়ঙ্কর। কিন্তু একটা দাগের গুরুত্বই আলাদা, বাঁ হাতের তর্জনীর এই দাগটা। কারণ এই দাগটা আমাদের দেশের মজবুত গণতন্ত্রের সবচেয়ে বড় প্রতীক। আর এই রাজ্যে 2 দফার ভোটে যা হলো, তাতে সেই গণতন্ত্রের জয়টা নিশ্চিত হলো ভোটদানের ক্ষেত্রে সর্বকালীন রেকর্ড তৈরি করে। 4 মে ফল বের হবে। সেদিনই যে দলই জিতুক, পরিবর্তন হোক বা প্রত্যাবর্তন, 2026-এর এই ভোটে মানুষের বিপুল অংশগ্রহণ আর রেকর্ড সংখ্যক ভোটদানি বলে দিচ্ছে আসলে গণতন্ত্রের জয় হয়েছে। আবার বলছি, মানুষের ভোটে গণতন্ত্রের জয় হয়েছে। আর অবশ্যই ভোট পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে এক্সিট পোল নিয়ে কাটাছেঁড়া। আপনারা জানেন, এই এক্সিট পোলের ফলাফল মেলা নিয়ে আমার প্রচুর প্রশ্ন আছে। আগেও বলেছি, আজ সকালেও বলেছি, কেন এই রিজার্ভেশন? বিশেষ করে এসআইআর পরবর্তী পর্বে এক্সিট পোলের কাজটা আরও কঠিন হয়েছে। আমি আজ সকালেই তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি, আমি আর তার আবার সেকেন্ড টাইম রিপিট করছি না। আমরা এই অনুষ্ঠানে আগামী কয়েক ঘন্টায় একাধিক নামী সমীক্ষক সংস্থার এক্সিট পোলের তথ্য আপনাদের সামনে রাখব। তবে আবার বলছি, এক্সিট পোল দেখে নিশ্চিত হয়ে অনেকে এর আগে ফলাফল প্রকাশের দিন চূড়ান্ত হতাশ হয়েছেন। কাজেই আসল ফল এবিপি আনন্দই জানাবে 4 মে সকালবেলায়। তার আগে আসুন একটু একাডেমিক চর্চা করা যাক এক্সিট পোল নিয়ে। দ্রুত দেখে নেব, এখনো পর্যন্ত 5টা বড় সমীক্ষক সংস্থার পেয়েছি, তাদের সেই এক্সিট পোলগুলোতে কাদের এগিয়ে রাখা হচ্ছে, কারা পিছিয়ে আছেন। আবার বলছি যে যখনই বিভিন্ন সংস্থা তাদের এই ফলাফল প্রকাশ করবে, এই অনুষ্ঠানের মাঝে আবার সেগুলো দেখাবো। আমি দ্রুত একবার প্রথমে শুরু করব চাণক্য স্ট্র্যাটেজিটের এক্সিট পোল। বিজেপি এখানে এগিয়ে রয়েছে। বিজেপি পেতে পারে এই পশ্চিমবঙ্গের এই বিধানসভা ভোটে 150 থেকে 160টা আসন। তৃণমূল কংগ্রেস পেতে পারে 130 থেকে 140টা আসন। কংগ্রেস পেতে পারে 2 থেকে 4টে আসন। অন্যান্যরা পেতে পারে, এর ভেতরে অবশ্যই বাম দলগুলো আছে, নির্দল আছে, আইএসএফ আছে এবং হুমায়ুন কবিরের দল আছে, সেই অন্যান্য ধরে তারা পেতে পারে 4 থেকে 6টা আসন। আপনারা দেখলেন চাণক্য স্ট্র্যাটেজিক্সের এক্সিট পোল। এবার ভোটের পার্সেন্টেজ হিসেব, শতাংশের হিসেব, চাণক্য স্ট্র্যাটেজিস্টের এক্সিট পোল বলছে বিজেপি পেতে পারে 43 থেকে 45% ভোট, তৃণমূল পেতে পারে 40 থেকে 43% ভোট, কংগ্রেস পেতে পারে 3 থেকে 6% ভোট, অন্যান্যরা পেতে পারে 8 থেকে 10% ভোট। পরের ফিগারে যাব। পরের ফিগার প্রজাপোল অ্যানালিটিক্স। আবার বলছি, প্রজাপোল অ্যানালিটিক্স তারাও বিজেপিকে এগিয়ে রেখেছে। এই এক্সিট পোল অনুযায়ী বিজেপি এ রাজ্যে এই ভোটে পেতে পারে 178 থেকে 208টা আসন, তৃণমূল পেতে পারে 85 থেকে 110টা আসন, অন্যান্যরা সবাই মিলে পেতে পারে 0 থেকে 5টা আসন। আমি এরপর যাব একেবারে ম্যাট্রিজ। আপনারা জানেন এরা ওপিনিয়ন পোলও করেছিল, ম্যাট্রিজের এক্সিট পোলে এখানেও বিজেপিকে এগিয়ে রাখছে ম্যাট্রিজ। তারা বলছে এ রাজ্যে বিজেপি পেতে পারে 146 থেকে 161টা আসন, তৃণমূল পেতে পারে 125 থেকে 140টা আসন, অন্যান্যরা পেতে পারে 6 থেকে 10টা আসন। ম্যাট্রিজের পার্সেন্টের ভোটের শতাংশ হিসেবে যদি আসি, বিজেপি পেতে পারে 43% ভোট, তৃণমূল পেতে পারে 41% ভোট, অন্যান্যরা পেতে পারে 16% ভোট। এরপর পোল ডায়েরি। পোল ডায়েরির এক্সিট পোল বলছে বিজেপি পেতে পারে 142 থেকে 171টা আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 99 থেকে 127টা আসন, কংগ্রেস পেতে পারে 3 থেকে 5টা আসন, বামফ্রন্ট পেতে পারে 2 থেকে 3টে আসন, অন্যান্যরা পেতে পারে 0 থেকে 1টা আসন। এবার পোল ডায়েরির ভোটের শতাংশ হিসেব বলছে বিজেপি পেতে পারে 46% ভোট, তৃণমূল কংগ্রেস পেতে পারে 40% ভোট, কংগ্রেস পেতে পারে 5% ভোট, বামফ্রন্ট পেতে পারে 7% ভোট, অন্যান্যরা পেতে পারে 2% ভোট। এবার পিপলস পালসের এক্সিট পোল বলছে
এখানে এই একমাত্র পিপলস পালস, আমিও এই প্রথমবার এখানে দেখছি প্রত্যেকটা পোল, পিপলস পালসে কিন্তু তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখা হয়েছে। আমি সেই জন্য তৃণমূল দিয়েই শুরু করব। তৃণমূল পেতে পারে 177 থেকে 187টা আসন, বিজেপি পেতে পারে 95 থেকে 110টা আসন, বামেরা অর্থাৎ বাম ফ্রন্ট হিসেবে পেতে পারে, জোট হিসেবে পেতে পারে 0 থেকে 1টা আসন, কংগ্রেস পেতে পারে 1 থেকে 3টে আসন। আমি শেষেরটা আবার একবার রিপিট করতে চাইবো, পিপলস পালসের এক্সিট পোল, যেখানে এতগুলোর পর একটাই দেখলাম তৃণমূলকে এরা এগিয়ে রেখেছে। তৃণমূল পেতে পারে 177 থেকে 187টা আসন, বিজেপি পেতে পারে 95 থেকে 110টা আসন, বামেরা পেতে পারে 0 থেকে 1টা আসন, কংগ্রেস পেতে পারে 1 থেকে 3টে আসন। আমি আবার বলছি, যে কটা সমীক্ষক সংস্থা এই এক্সিট পোল দেখায় তাদের প্রত্যেকটা নামী সংস্থার আপনাদের কাছে রাখবো। আমি তার আগে বিশ্বনাথ চক্রবর্তীকে পোডিয়ামে যেতে বলবো, আবার বলবো যে সেই 2005 সাল থেকে আমি এবিপি আনন্দে ওপিনিয়ন পোল বা এক্সিট পোল আপনাদের সামনে রাখি। দেখুন, পঞ্চায়েত থেকে পুরসভা, লোকসভা থেকে বিধানসভা, প্রত্যেকটা নির্বাচনে আমার বলতে কোনো এখন দ্বিধা নেই যে এই সমীক্ষার অ্যাকিউরেসি নিয়ে প্রচণ্ড প্রশ্ন আছে এবং এসআইআরের পরে এই কাজটা কঠিন। তা সত্ত্বেও একটা ট্রেন্ড পাচ্ছি, যেরকম 4টে সমীক্ষক সংস্থা বিজেপিকে এগিয়ে রেখেছে, একটা সমীক্ষক সংস্থা তৃণমূলকে এগিয়ে রেখেছে। বিশ্বনাথ চক্রবর্তীর ওভারঅল এই ট্রেন্ড দেখে কি ধারণা হচ্ছে? সুমন্ত, 4টে গুরুত্বপূর্ণ সংস্থার এক্সিট পোল জানা খুব জরুরি। একটা অ্যাক্সিস মাই ইন্ডিয়া, একটা সিএসডিএ, একটা সি ভোটার্স। এই 3জনের এক্সিট পোল না আসলে আমি ফাইনাল কথা বলবো না। কিন্তু আপনাকে জানিয়ে রাখি, অ্যাক্সেস মাই ইন্ডিয়া সম্ভবত পশ্চিমবঙ্গ স্পেসিফিক কোনো সার্ভে করেনি। মানে আমি বলছি ওদের একটা আছে, যাই হোক, আমি বলছি যে এই 3টে সংস্থার মানে ওপিনিয়ন ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমি বলবো যে এই যে মোটামুটিভাবে যারা বিজেপির জায়গা থেকে দেখতে পাচ্ছেন সাফল্য বা কাছাকাছি একটা বিজেপি সরকার গঠনের মতন জায়গা দেখতে পাচ্ছেন, তারা মূলত মনে করছেন যে এসআইআরের মানে ম্যাথমেটিক্সটা বিজেপির পক্ষে যাচ্ছে। অর্থাৎ যে 27 লক্ষ নাম বা সব মিলে যে নামগুলো বাদ গেছে 90 লক্ষর মতন, এই মানে শুদ্ধ ভোটার বা 27 লক্ষ মানুষের বাদ যাওয়া, এই ম্যাথমেটিক্সটা কাজ করছে, এটা তারা মনে করছেন। দ্বিতীয়, এই বিপুল সংখ্যক যে ভোট, এই ভোট আমরা সাধারণত মুসলিম ভোটের পোলারাইজেশনের ইম্প্যাক্ট কী হয় সেটা গত কয়েক বছর দেখেছি। মুসলমান ভোটরা যদি লাস্ট কয়েকটা বছর ধরে যখন ভোট দিচ্ছিল তৃণমূলের পক্ষে দিচ্ছিল, কিন্তু এবার যখন আমরা ভোটটা দেখলাম যে 93% লোক ভোট দিচ্ছে, তার মধ্যে মুসলিম আর হিন্দু আলাদা করা যাচ্ছে না, মানে কার্যত হিন্দুরাও সমপরিমাণে আরও বেশি পরিমাণে ভোট দিচ্ছেন। তাহলে হিন্দু ভোটের পোলারাইজেশন যদি হয় বা বিপুল পরিমাণে যে মধ্যবিত্ত উচ্চবিত্ত হিন্দুরা ভোট দিতে আসলেন, এটা পোলস্টাররা মনে করছেন যে এইটা বিজেপির পক্ষে সহায়ক হতে পারে। এটা হলো দ্বিতীয় তাদের মানে ফলাফলের রাখার পেছনে দ্বিতীয় যুক্তি। তাদের তৃতীয় যে যুক্তিটা, সেটা হলো একটা মানে 15 বছরের সরকার চলেছে, একটা টোটাল মানে একটা অ্যান্টি ইনকম্বেন্সি খুব স্ট্রংলি দেখা গেছে। কিন্তু তাদের মানে তারা এত তীব্র সরকার বিরোধী প্রতিষ্ঠান বিরোধী হাওয়াটা তাহলে তো 200-র উপরে আসন পাওয়া উচিত, তাহলে পেল না কেন? তখন তারা বলছেন যে এই যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, সেটাও আবার পোলারাইজেশন ভিত্তিতে হয়েছে। অর্থাৎ সরকার বিরোধী বহু সংখ্যক মানুষ, কিন্তু তাদের মধ্যে মুসলিম সমাজের মানুষ যারা, তাদের কাছে অপশন নেই, তারা সরকার বিরোধী হওয়া সত্ত্বেও তৃণমূল কংগ্রেস বা অন্য কোনো দলকে ভোট দিয়েছেন, বিজেপিকে ভোট দেননি। সেই কারণেই বিজেপি ক্লিন সুইপ বা 2/3 মেজরিটি পাবে না বা 200-র উপরে আসন পাবে না। তাদের চতুর্থ যে যুক্তি, তারা খুব পরিষ্কার করে বলছেন যে এই নির্বাচনটা এতটাই ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে হয়েছে যে তৃণমূল কংগ্রেস এতদিন পর্যন্ত যে ভোটগুলো করিয়েছে, বিশেষ করে 2014 সাল থেকে, সেই ভোটগুলোতে কতটুকু জল কতটুকু বিশুদ্ধ ছিল সেইটা নিয়ে বারবার বিরোধীরা প্রশ্ন তুলেছে, সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন এসছে। কিন্তু এই নির্বাচনটা এতটাই বিশুদ্ধ যে এই নির্বাচনের ফল কখনোই সরকারের পক্ষে যেতে পারে না, কারণ যারা ভোট এতদিন অনেক জায়গায় দিতে পারেননি তারা অবশ্যই বিপক্ষে গিয়ে ভোট দিয়েছেন। মধ্যবিত্ত তো দিয়েছেন বটে, উচ্চবিত্তও দিয়েছেন। কিন্তু যারা পুরোপুরি তৃণমূল পক্ষেও যারা যে ভোটটা লাস্ট তৃণমূলের পক্ষে যে ফলাফলটা আপনি দেখলেন,
তাদের পরিষ্কার বক্তব্য যে এসআইআর এর কেমিস্ট্রি কাজ করেছে এবং এসআইআর এ মানুষ বিরক্ত এবং সরাসরি নরেন্দ্র মোদী অমিত শাহকে দায়ী করে তারা তৃণমূলের পক্ষে ভোট দিয়েছেন। ফলে এসআইআর এর কেমিস্ট্রি কাজ করার জন্য তৃণমূল আবার বড় ব্যবধানে জয়ী হয়ে আসছে। এই রকম একটা ইন্টারপ্রিটেশন কিন্তু একদম খুব ইন্টারেস্টিংলি লক্ষ্য করে দেখুন, এসআইআর ফ্যাক্টর একদিকে একটা ব্যাখ্যা হচ্ছে এসআইআর এ মানুষ বিরক্ত, তাদের একেবারে সরাসরি সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে বিজেপির বিরুদ্ধে। আরেকটা হয়েছে যে এসআইআরে বাড়তি জলটা, বাড়তি দুপুরবেলা যে একেবারে ভুতুরে ভোটাররা আসতো 90 লক্ষ বাদ যাওয়ায় সেটা সম্পূর্ণ দুধ আর জলের থেকে জলটা বেরিয়ে গেছে এবং দুধটা রয়ে গেছে, সেটা বিজেপির পক্ষে গেছে। একই এসআইআরকে দুরকম দৃষ্টিকোণে ওই অর্ধেক গ্লাস আর জল ভর্তি আর অর্ধেক খালি সেই রকম বিষয়। আমি পরের বক্তা শুভময় মৈত্রকে, অধ্যাপক শুভময় মৈত্রকে পোডিয়ামে যেতে অনুরোধ করব। আমি শুভময় দাকে এই এক্সিট পোলের সঙ্গে শুধু যোগ করতে বলবো যে এখনো পর্যন্ত পার্সেন্টেজ অফ পোলিং দু দফায় যে রেকর্ড সৃষ্টি হয়েছে, আমি আবার বলছি প্রথম দফার রেকর্ড আমরা জানি, দ্বিতীয় দফায় কলকাতায় আমার ধারণা ফাইনাল ফিগার নির্বাচন কমিশন এখনও দেয়নি, যে মুহূর্তে তারা দেবেন আমি আপনাদের সামনে রাখবো। কিন্তু রাজ্যে তো বটেই, এমনকি কলকাতা শহরেও রেকর্ড সৃষ্টি হয়েছে এই পার্সেন্টেজ অফ পোলিংয়ের ক্ষেত্রে। আমি বলছি যে সেক্ষেত্রে এই বিপুল অংশগ্রহণের সত্যি সত্যি যদি কোনো সুইং দেখা যায়, এই বিপুল অংশগ্রহণের মানে কতটা ইম্প্যাক্ট সেই সুইংয়ের ওপর পড়েছে বলে শুভময়দার মনে হয়? হ্যাঁ সুমনবাবু, মানে মূল যে অঙ্কের কথাটা বলতে হয় সেটা হচ্ছে যে ভোট শতাংশের কথা বলা হচ্ছে, একটা ভোট শতাংশে বলা হয়েছে 46 আর 40, বাকি সব জায়গাতেই কাছাকাছি। সুতরাং এই কাছাকাছি জায়গাতে আসনের ট্রান্সফার করার যে অসরল রৈখিকতা বা নন লিনিয়ারিটি, সেটা কখনোই যদি সব কিছু ভালোভাবেও হয় তাতেও খুব বিশ্বাসযোগ্য নয়। এটা ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে। এবার দেখুন, আমাদের তো 7 কোটির কিছু কম ভোট, 6,82,50,000 এরকম। তার মধ্যে 3টে ফ্যাক্টর দেখুন, তৃণমূল আর বিজেপিকে 3টে ফ্যাক্টর সামলাতে হবে। একটা হচ্ছে এসআইআরে প্রায় 91 লক্ষ নাম বাদ গেছে সব মিলিয়ে। এই 91 লক্ষ নাম বাদ যাওয়াটার কি এফেক্ট বুঝতে হবে। এক্সট্রা ভোট অলরেডি আমরা দেখেছি 21.5 লক্ষ পড়েছিল, এবং এই মুহূর্তে আমরা যে পরিস্থিতিতে যাচ্ছি আমার ধারণা মোট ভোটটা গিয়ে পড়বে প্রায় 31 লক্ষ, 32 লক্ষতে অতিরিক্ত ভোট পড়বে, পার্সেন্টেজ নয় কিন্তু আগের ভোটের চেয়ে একদম। এবং 3 নম্বর হচ্ছে অনেকেই দেখালেন প্রায় 16% মতন ভোট পাবে তৃতীয় পক্ষ, যেটা 1 কোটির কাছাকাছি। এবার এই 3টেকে ম্যানেজ করে একটা আসনে বসিয়ে তার থেকে প্রেডিক্ট করতে গেলে একটি আসনে তো প্রায় 20-30 হাজার ভোট একদিক থেকে অন্যদিকে চলে যেতে পারে, কারণ প্রায় 16% ভোট পেয়ে যাচ্ছেন এই তৃতীয় পক্ষ। 91 লক্ষ ভোট বাদ গেছে, যেগুলো কোনো কোনো জায়গায় 30-40 হাজার ভোট বাদ গেছে একটি কেন্দ্রে, এবং তার সঙ্গে ভোট পড়েছে অতিরিক্ত 30 লক্ষর ওপর, সব মিলিয়ে হতেই হবে। আগেই 21.5 লক্ষ হয়েছে, তার মানে গড়ে প্রতিটি কেন্দ্রে 10,000-এর বেশি ভোট পড়েছে। এবার তার মানে মোট একসঙ্গে ভাবলে এই 3টেকে যোগ করলে প্রতিটি কেন্দ্রে প্রায় 60-70 হাজার ভোট, যেটা কোন দিক থেকে আসবে কোন দিকে যাবে এটা বোঝা একেবারে অসম্ভব বলে আমি মনে করি। এবং এই জায়গায় দাঁড়িয়ে কোনো রকমের ভবিষ্যৎবাণী, একটা তো মিলবেই, 5টা বেরিয়েছে, আরও 5টা বেরোবে, 10টার মধ্যে একটা মিলবেই। আমি বললাম তৃণমূল জিতবে বিজেপি হারবে, আরেকজন বললেন বিজেপি জিতবে তৃণমূল হারবে, এই দুজনের মধ্যে একজনেরটা তো মিলবেই। এইখানে কিন্তু মূল বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে একটা অঙ্কের কথা বারবার ভাবতে হবে, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সম্পর্কে যে আলোচনাটা হচ্ছে, তারা প্রচুর ভোট নাকি গোলমাল করে দিত, আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি। তারা যদি প্রচুর ভোট গোলমাল করে দিত এবং সেই ভোটাররা এবার এলেন না, এবং তার জায়গায় সকলে অত্যন্ত ভালো একটা নির্বাচন হয়েছে, তাহলে তো পুরো হিসেবটা আরও গুলিয়ে যাবে। কারণ এই যে একটা হিসেবে এলো প্রায় প্রতি আসনে 40-50 হাজার ভোটের নতুন করে মানুষ ভোট দিচ্ছেন, তার সঙ্গে আরও 20-30 হাজার যোগ হয়ে যাবে। ফলে এই জায়গাটায় দাঁড়িয়ে এই নির্বাচনকে অতীতের কোনো নির্বাচনের সঙ্গে তুলনা করা একেবারেই ঠিক হবে না। এবং আমার বক্তব্য হচ্ছে যে তৃতীয় ফ্রন্টের যে ফলাফল দেখানো যাচ্ছে, লোকজন আবার তৃতীয় ফ্রন্টের আসনও দেখাচ্ছেন, 2-4টে আসন জিততে গেলে সেখানে তো তারা অন্তত 40% ভোট পাবে, আসন জিতেছে মানে। যে কেন্দ্রে হঠাৎ সিপিএম, কংগ্রেস বা আইএসএফ
40% ভোট পেল, তার আশেপাশের কেন্দ্রেও তো তারা ঠিক। অনেকটা ভোট পাবে। ফলে আমার মনে হয় চলুন আমরা 4 তারিখ সকাল অবধি অপেক্ষা করি। একদম, তার কারণ আইল্যান্ড এফেক্ট বলে কোনো কিছু হয় না। আমি বলছি, আমি শিল্পী সমীর রাইজকে পোডিয়ামে যেতে বলবো এবং একেবারে স্পষ্ট করে বলার সময় এসছে, নির্বাচন কমিশন যা জানাচ্ছে সেটা হচ্ছে এখনো পর্যন্ত 91.36% ভোট পড়েছে। আবার বলছি 90% পার হয়ে যাবে বলেছিলাম, একেবারে পার হয়ে গেছে 91%, 91.36%। এখনো ভোট গ্রহণ বিভিন্ন জায়গায় চলছে, যার ফলে এই ফিগার কিন্তু ঠিক প্রথম দফার মতো দ্বিতীয় দফাতে আরও বাড়তে পারে এবং বাড়বে। আমি সমীর রাইচের কাছে অবশ্যই প্রশ্ন থাকবে যে অনেকে বলছেন বহুদিন পর একটা খাঁটি দুধের ভোট হলো, কেন? জলটা বাদ চলে গেল, ভোটার লিস্টে জল ছাড়া, এবং যেটা এমনকি শাসক তৃণমূলও স্বীকার করছে সেটা হচ্ছে ওই যে 34 লক্ষ নাম এই 90 লক্ষর মধ্যে, যেখানে ওই 5টা ক্যাটেগরি মৃত ভোটার, অনুপস্থিত, নিখোঁজ, পার্মানেন্টলি শিফটেড অর্থাৎ স্থানান্তরিত, তাদের ধরে যে বাদ গেছিল সেইটা কিন্তু সেটা নিয়ে তৃণমূলও আপত্তি করছে না। আমি আবার বলছি যে এই ভোটের একজন সাধারণ মানুষের প্রেক্ষিতে ওই যে দীর্ঘ সকাল ভোরবেলা থেকে যে দীর্ঘ লাইন কলকাতা শহরে এবং গ্রামে গঞ্জে প্রত্যন্ত এলাকায় পুরুষ এবং মহিলার দীর্ঘ লাইন, আবার বলছি ওই লাইনটা কিন্তু আমাদের গণতান্ত্রিক কাঠামোটা কতটা মজবুত একবার নয় 100 বার প্রমাণ করে। আমি বলছি ওই লাইনটার প্রচুর মানুষ কিন্তু আজকে বলছেন অনেক দিন পর এইরকম ভোট হলো। সমীর আজ কি মানবেন? দেখো সুমন, আমি খুব পরিষ্কার বলছি যে আমি আগেও বলেছি যে আমার তো যথেষ্ট বয়স হয়েছে, অন্ততপক্ষে কম করে 50 বছর আমি ভোট দেখেছি। আমি এরকম ভোট দেখিনি, এটা মানতে হবে। এবং দেখিনি আমি সেই বামফ্রন্ট আমল থেকে, আমি শুধু বলছি না যে তৃণমূল আমলে, বামফ্রন্ট আমলেও আমরা দেখেছি, মানে রিগিংটাকে একটা আর্টের পর্যায়ে নিয়ে গেছিল। তো তারপরে তো তৃণমূল আসলো, দাদাগিরি আমি নিজে ভোটে দাঁড়িয়ে দেখেছি যে যেতেই দেয়নি, আমি ক্যান্ডিডেট, আমাকে যেতে দেয়নি, আমার প্রচার তো করতেই দেয়নি। যাই হোক, সেটা একটা অন্য প্রসঙ্গ। কিন্তু এইবারের যেটা ভোটটা হয়েছে, প্রথমে আমি বলি যেটা বহু মানুষ, বিশেষ করে তৃণমূল যারা করেন শাসক দলের, তারা বলছেন এত মিলিটারি ফোর্স, এত বিএসএফ, এত কড়া অ্যাডমিনিস্ট্রেশন, কেন? অসুবিধাটা কোথায়? আজকে এই যে বারবার বলছে সাজোয়া গাড়ি, এত এত বন্দুক নিয়ে এসছে, কেন এসছে? আমার প্রশ্ন তাদের কাছে যারা এগুলো নিয়ে প্রশ্ন তোলেন, আপনারা উত্তর দেবেন বা মনে মনে ভাববেন যে কেন এত পুলিশ ফোর্স বা মিলিটারি ফোর্স বা বিএসএফ ফোর্সকে আনতে হলো, কেন এই ধরনের গাড়িগুলোকে আনতে হলো, কেন অন্য উত্তরপ্রদেশের মতো একজন বিখ্যাত পুলিশ অফিসারকে আনতে হলো? তার কারণ আমরা বাঙালিরাই সেটা তৈরি করেছি আমাদের রাজ্যে, আমরা নিজেরাই তৈরি করেছি। ভাই, আমাদেরকে তোমরা যদি ঠিকঠাক শাসন না করতে পারো, তাহলে আমরা কিন্তু ওই সব চুরিই করব, ওই মানুষকে ভোট দিতে দেবো না। দিনের পর দিন আজকে যারা বলছেন শাসক দলের যে ভোট দিতে দিল না, এই করলো না, আরে আপনারা কী করেছেন, কী করেছেন সেটা মানুষ জানে না, আপনারা নিজেরা জানেন না। দেখো শুনুন, আমার পরিষ্কার কথা, আজকের যে ভোট, এই দুটো ক্ষেপে যে ভোটটা হলো, এটাতে আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি ভোটটা নির্বিঘ্নে হয়েছে, একেবারে কোথাও কিছু হয়নি সেটা আমি বলবো না, নিশ্চয়ই হয়েছে, কিন্তু সেটা যথেষ্ট পরিমাণে কম। আমাদের রাজ্যে যা হয়, খুনি আগের থেকে, ভোটের 1-2 মাস আগে থেকে খুন হওয়া শুরু হয়, হ্যাঁ, ভোটের যার 2 মাস পরও খুন হয়, ভোটের দিন তো হয়ই। সেই জায়গা সাধারণ একটা আমরা পঞ্চায়েত ইলেকশনে দেখেছি, বিভিন্নবার আমরা দেখছি। তো সেইখান থেকে দাঁড়িয়ে কোনো রক্তক্ষরণ ছাড়া বা রক্তক্ষয় ছাড়া সত্যি সত্যি একটা ভোট হয়েছে, এবং এই ভোটে শাসক দলও যদি যেতে, আমি মনে করব, আমি বিশ্বাস করব রক্তক্ষরণ হয়েছে, মৃত্যু হয়নি, আমি মৃত্যুর কথা, ঘটনার সংখ্যা অনেক কম, অনেক এটাও মানতে হবে। তবে আমি বলছি এই ভোটে ধরা যাক শাসক দল জিতেছেন, মোস্ট ওয়েলকাম, তারা আবার শাসন ক্ষমতায় আসবেন। যদি বিজেপি আসে, তাহলেও তো তৃণমূলও বলতে পারবে না যে এরা রিগিং করে জিতেছে। এইরকম জায়গায় দাঁড়িয়ে তবে আমি একটা জিনিস আমি মনে করিয়ে দিতে চাই সুমন, সময় কম, আমি তোমায় বলছি, আমার যেটুকু ধারণা হয়েছে, এই ভোটটা কিন্তু মানুষের, বাঙালির একটা, যেভাবে ভোটটা পড়লো, সবাই যেন একটু বাঁচতে চেয়েছে, একটু মুক্ত বাতাস চেয়েছে।
কি যেমন করে হোক আমার ভোটটা দিতে হবে, এই ভোটটা যেন বৃথা না হয়। যখন দেখছি প্রথম ইলেকশন কমিশন এত সুন্দরভাবে এটাকে হ্যান্ডেল করলেন, আমাদেরকে ওই ভোটটা দিতে হবে। তাহলে আমরা যদি একটু মুক্তি পাই, আমরা যদি এই চুরি দাড়ি চাকরি চুরি থেকে আরম্ভ করে সমস্ত রেশন চুরি তার থেকে যদি একটু মুক্তি পাই। এবার আবার বলছি, তৃণমূল যদি ভেবে থাকেন যে এসআইআর এর জন্য বা এই জন্য আপনারা কম ভোট পাচ্ছেন, যদি পান, যদি বেশি পান খুব ভালো, মোস্ট ওয়েলকাম, কিন্তু যদি কম পান তাহলে সেটা ভাববেন না আপনাদের কৃতকর্মের জন্যই আপনারা ভোটটা কম পাবেন। আজকের বক্তাদের আমি 3 মিনিটের বেশি কাউকে এখন দিতে পারছি না। আমি সরাসরি চলে যাব নির্বাচন কমিশনে। রুমা পাল আমার সহকর্মী রয়েছে। রুমা, এই মুহূর্তে নির্বাচন কমিশনের কাছে ভোট প্রদানের ক্ষেত্রে একেবারে সাম্প্রতিকতম পরিসংখ্যান কি বলছে, কত শতাংশ? দেখো 91.35% বলা হচ্ছে, এবং এবার এখনো পর্যন্ত অর্থাৎ 6টা পর্যন্ত, এরপরও কিন্তু ফাইনাল পার্সেন্টেজ আসবে, অবশ্যই সেটা কমিশন দেবে। তবে সেক্ষেত্রে বলে রাখি হুগলিতে কত, 91.37%, হাওড়াতে 90.86%, কলকাতা উত্তর খুবই তাৎপর্যপূর্ণ 88.88%। এবং এই কলকাতা উত্তর নিয়ে কিন্তু সবসময় প্রশ্ন ছিল যে লোকসভা বলো বা বিধানসভা বলো খুবই কম ভোট পড়ে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে কলকাতা উত্তর কিন্তু কলকাতা দক্ষিণকে ছাপিয়ে গেছে। কলকাতা দক্ষিণ যেখানে 87.22% এবং নদিয়াতে 91.29%, উত্তর 24 পরগনা সেখানে 91.32%, পূর্ব বর্ধমান 93.37%। এবং সব থেকে বড় কথা, কমিশন মনে করছে যে আবাসনে যেহেতু বুথ হয়েছিল এবং আবাসনে মানুষজন ভোটার্স কিন্তু ভোট দিতে এসেছেন, তার ফলে কিন্তু অনেকটাই এই যে ভোটিং পার্সেন্টেজে কিন্তু প্রভাব পড়েছে। এবং উত্তর কলকাতা নিয়ে অবশ্যই উচ্ছ্বসিত কমিশন, কারণ সবসময় কিন্তু কমিশন চেয়েছে যে উত্তর কলকাতাতে যেন আরও ভোট পড়ে। সেক্ষেত্রে এবার যে উত্তর কলকাতার যে ভোট পার্সেন্টেজ, তাতে কিন্তু মনে করা হচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসছেন, ভোট দিয়েছেন, আবাসনেও হয়েছে, বুথ হয়েছে, সেখানে মানুষজন গেছেন, এবং সেক্ষেত্রে দক্ষিণ কলকাতাকে ছাপিয়ে গেছে উত্তর কলকাতা। ধন্যবাদ রুমা। আমার পরের বক্তা অরূপ চক্রবর্তী। দেখুন, অরূপের কাছে আমি এক্সিট পোল নিয়ে তো অবশ্যই আসবো, তার সঙ্গে যোগ করব যে অরূপ নিশ্চয়ই বলতে পারে এবং বিহারের উদাহরণ দেখাতে পারে, আমিও ওর সঙ্গে এই জায়গায় একমত হব যে বিহারে কিন্তু দেখা গেছিল যে এই যে বিপুল ভোট পড়া মানেই একটা পারসেপশন ছিল যে সবসময় শাসকের বিরুদ্ধে। বিহারে কিন্তু একটা অন্য উদাহরণ সেট হয়েছিল, কিন্তু বিহার এবং এই ধরনের উদাহরণ একেবারে হাতে গোনা। সাধারণভাবে এবং ঐতিহাসিকভাবে যখনই বিপুল সংখ্যক মানুষ ভোট দেন এবং ভোটের পার্সেন্টেজ এই রকম অনেকটা অস্বাভাবিক হারে বাড়ে, তখন কিন্তু সেই ভোট ফল প্রকাশের সময় দেখা যায় শাসকের বিরুদ্ধে গেছে। সাধারণভাবে এটা কিন্তু ট্রেন্ড। আবার বলছি, বিহার একটা ব্যতিক্রমী ছবি দেখিয়েছিল। কিন্তু অরূপ চক্রবর্তী কি মনে করে? সুমন, ওই আবার প্রভাবটা মনে পড়লো অশ্বত্থামা হত ইতিগজ। কেন বলছি, কারণ দেখুন প্রথম দফায় প্রায় ওই 92-93% ভোট পড়েছে। ওই লবার হরের অঙ্কটা আগের দিন শুভময়দা করছিল না, তো গতবার যদি 100 জন মানুষ ভোটার লিস্টে থেকে থাকেন, এবার মানুষটাই কমে 87 জন হয়ে গেছেন। তাই স্বাভাবিকভাবেই গতবার যেটা 86% পোলিং ছিল, এবার সেটা 93-তে গিয়েই দাঁড়ায়। এবং পার্সেন্টেজের বাইরে গিয়েও যদি সংখ্যাটা দেখা যায়, ফার্স্ট ফেজে গতবারের থেকে নাম্বার অফ ভোটস কম পড়েছে। হ্যাঁ, তার কারণ 90 লক্ষ বাদ গেছে। এক্স্যাক্টলি, আমি সেটাই আসছি। তার মানে এই যে তোমার যুক্তিটা দাঁড়ালো যে এইরকম শতাংশের হার যদি প্রবলভাবে বাড়ে, তার মানে অ্যান্টি ইনকামবেন্সি, তাহলে সেটা কিন্তু নালিফাই হয়ে যাচ্ছে। নালিফাই হচ্ছে না। আমি তো অঙ্কটা পরে বুঝিয়ে দেবো, তুমি বলো। আমি বুঝিয়ে দেবো নিশ্চয়ই, আমি তো অঙ্কেরই ছাত্র। 8% স্ট্রেট অ্যাওয়ে বেড়েছে। আমি স্ট্রেট অ্যাওয়ে বেড়েছে কিভাবে সেটা বুঝতে হবে। আগে ভোটার আমি বুঝেছি, ডেরেক ওব্রায়ান যে অঙ্কটা করেছেন, উনি একটু কোনো অঙ্কবিদের কাছে গেলে তিনি বুঝিয়ে দেবেন অঙ্কটা ভুল বুঝেছেন। পার্সেন্টেজ অফ ভোট আর টোটাল ভোটটা গুলিয়ে ফেলেছেন। আমি অন এয়ার বলছি, চ্যালেঞ্জ করে। এবার আমি বলি, হ্যাঁ, গত বছর টোটাল ভোটার কত ছিল? 7.6 crore, সেবার সেটা হচ্ছে 6.7 তাতে কিচ্ছু যায় আসে না। তাই স্বাভাবিকভাবে যখন এই আবার না বললে তো হবে না। না, অঙ্কটা ভুল করলে কি করে হবে? তুমি বলো না, আমি ভুল করি, বলো, আমাকে বলতে দিন। দ্বিতীয় কথা, এক্সিট পোল। শুনুন, আমি তো দেখছি গতবার এবিপিসি ভোটার, হ্যাঁ, বিজেপি 121, গতবারে 2021-এ এবিপিসি ভোটার, অন্য কেউ না, রিপাবলিক সিএনএক ছেড়ে দিন 148, টাইমস সি ভোটার 115, বিজেপির ফিগার বলছি, রিপাবলিক 185 তুলে দিল, ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া 134 থেকে 160, ইন্ডিয়া টিভি 192। তোমার লিস্টের কোনো ইয়েই নেই তো, সব সময় দেখা গেছে 100 পেয়েছে। আমি তো বলছি, আমাকে যদি কোনোটাতেই বলতে না দাও, বাকি দুজন বললেন সেখানে কোনো ইন্টারাপ্ট হলো না, আমি একটু বলে নি, তারপর নিশ্চয়ই আপনি ইন্টারাপ্ট করবেন।
আমি এখানেই আসছি যে গতবার এটা গেল বাংলার এক্সিট পোল, যেখানে মোটামুটি বিজেপিকে আপকিবার 200 পারের কাছাকাছি সরকার গড়িয়ে দেওয়া হলো, তারপর পগার পার হয়ে গেছে, সেটা অন্য কথা। হ্যাঁ। এবার আসি লোকসভায়। লোকসভায় পোল অফ পোল যখন দেখানো হচ্ছিল, আমি এবিপি আনন্দই লক্ষ্য করছিলাম, হ্যাঁ। নিউজ 18-এ দেখানো হলো 370, 355 থেকে 70, অ্যাক্সিস মাই ইন্ডিয়া 361 থেকে 401, সি ভোটার 383, টুডেস চাণক্য 415, ম্যাট্রিক্স 368, ডায়নামিক্স 371, জন কি বাত 392, সিএনএক্স 401। ঠিক, একদম আপকিবার 400 পার, একদম 240, তোমার একদম সঙ্গে। ঠিক। তার মানে এক্সিট পোলে না গিয়ে এবার যদি আমি অ্যাকচুয়াল ফিগারে আসি, তাহলে আমার বুঝতে আরো সুবিধা হবে। সুমন, কেন বলছি, ধরো এই সময়ের প্রেক্ষিতে আমাদের হাতে 3টে নির্বাচনের রেজাল্টের বেঞ্চমার্ক আছে, 2019, 2021 এবং 2024। যেই সময়ে তৃণমূলের রেজাল্ট তুলনামূলকভাবে সবচেয়ে খারাপ হয়েছিল 2019-এ, সবচেয়ে বেশি আসন আমরা লস করেছিলাম। 2019-এর রেজাল্ট বলছে সেকেন্ড ফেজ, অর্থাৎ আজকে যে দফায় ভোট হলো তার 142টা আসনে ভোট তৃণমূল কংগ্রেস জিতেছিল সবচেয়ে খারাপ সময় 2019-এ 105টায়, বিজেপি হায়েস্ট নিয়েছিল 37টায়। আর 2019-এ ফার্স্ট ফেজে তৃণমূল জিতেছিল 59টায়, বিজেপি জিতেছিল 84টায়। আর তারপরেই যখন 2 বছরের মাথায় বিধানসভা হলো, তৃণমূল কংগ্রেস 105 থেকে বেড়ে হলো 123, বিজেপি 37 থেকে কমে হলো 18, এবং বিজেপি ফাইনালি 121 থেকে কমে হলো 77। আমি এখানে এটাই বলতে চাই যে আজকে যে ভোট হয়েছে, আজকে তো দুটো রাজনৈতিক দলের মধ্যে কোনো ভোট হয়নি সুমন, আজকে ভোট হয়েছে তৃণমূল কংগ্রেস ভার্সেস অমিত শাহর অর্গানাইজড একটা বাহিনী, যেই বাহিনী কার্যত বাংলার মানুষের ওপর অবাধে লাঠিচার্জ করেছে। তুমি বলছো একটু আগে, এই সমীরবাবু বলছিলেন যে কোনো রক্তক্ষয় ছাড়া, আজকে এই মুহূর্তে সুমন আমি দায়িত্ব নিয়ে বলছি, সেন্ট্রাল ফোর্সের অত্যাচারে আজকে উদয়নারায়ণপুরে পূর্ণচন্দ্র দলুই 245 নম্বর বুথ, তাকে এমনভাবে মারা হয়েছে, ছেলের সাথে তিনি বয়স্ক মানুষ, 81 বছর বয়স, ভোট দিতে যাচ্ছিলেন, ওইখানে সেন্টারে পড়েন, তাকে হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়, মৃত্যু হয়। 2, আজকে 116 নম্বর সাতগাছিয়া বিধানসভার বুথ, সেই বুথে শিশুকে, মায়ের কোলে থাকা শিশুকে সিআরপিএফ পিটিয়েছে। আজকে 186 নম্বর বুথে হিন্দু মহিলা, যারা হিন্দু খতরে মে হ্যায় রোজ স্লোগান দেয়, শাখা পলা পরা হিন্দু মহিলা, তাদের উপর নৃশংস লাঠিচার্জ হচ্ছে। সবচেয়ে খারাপ ঘটনা আমার কাছে এই মুহূর্তে আমি দেখছিলাম, আজকে যখন আমি যখন ভোট দিতে গেছি, আমার সাথে আমার পাড়ার বন্ধুও গেছিল, আমি দেখলাম বারমুডা পরে ভোট দিতে গেছি, যা শেষ করে নিচ্ছি। 245 এই নর্থ 24 পরগনা গাইঘাটা 1 নম্বর কুচলিয়ার ঘটনা, 1 নম্বর পঞ্চায়েতের আব্দুল রৌফ মন্ডল বলে একজন ভদ্রলোক, উনি লুঙ্গি পরে ভোট দিতে গেছেন, সিআরপিএফ বলেছে বাংলাদেশি, বাড়ি চলে যাও, ভদ্রলোককে বাড়িতে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে আসতে হয়েছে। এটা পশ্চিমবঙ্গ না গুজরাট বানাতে চাই। এই সব অরূপের উদাহরণগুলো আমি একটা একটা করে আসব, এবং যেখানে নিন্দা করার এই প্যাকেজেই নিন্দার, কিন্তু আমি দুটো অংশে আলাদা করে একটু আসি। এক হচ্ছে যে অরূপ এটা যোগ করলো না, এই সেন্ট্রাল ফোর্সকেই আমরা লাইভে সকালে এই অনুষ্ঠানে দেখিয়েছিলাম যে 100 মিটারের মধ্যে বুথ করেছিল বলে একই সঙ্গে তৃণমূল কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক এবং বিজেপির বুথ অফিস, বেআইনি বুথ অফিসটাকে, ওই ক্যাম্প অফিসটাকে চুরমার করে দিয়েছে, কোনো রং না দেখে, কোনো দল না দেখে। আবার বলছি, বিজেপির, তৃণমূলের এবং বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লকের। অরূপের সঙ্গে একটা জায়গায় দ্বিতীয়বার আমি একমত, সেটা হচ্ছে ওর গোটা দেশের উদাহরণ দিল, 100টা উদাহরণ এখানে বসে আমি মুখস্থর মতো বলে যেতে পারি, কোথায় এক্সিট পোল বা ওপিনিয়ন পোল যা দেখিয়েছে শূন্য হয়েছে, একেবারে শূন্য। এবং এক্ষেত্রে তো আরও মুশকিল, তার কারণ এখন এআই এর ব্যবহার হয়েছে, যেটাকে আরও ভালনারেবল করে তুলেছে ডেটাকে, এবং তার সঙ্গে এই এসআইআর পরবর্তী এই 90 লক্ষ বাদ যাওয়াটা কার্যত এক্সিট পোল নিখুঁতভাবে মেলাটাকে আমার বিচার, ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, অসম্ভব করে তুলেছে। হ্যাভিং সেড দ্যাট, এটাও তো কোথাও মানতে হবে যে এই এবিপি আনন্দ এবং এসি নেলসনের অন্য অনেক মানে বড় পালা বদলের কথা তো অনেকে বলে থাকেন, বেশি না, 2011 যে সরকার বদল হয়েছিল বলে আজকে তৃণমূল সরকারটা গঠন হয়েছিল, তাতে এই এক্সিট পোল বলেছিল এবিপি আনন্দ এবং নিলসন, তখন আমরা নিজস্ব পোল করতাম, 225টা আসন তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট পেতে পারে, জোট পেয়েছিল 224টা আসন। সুতরাং 100% সাকসেসফুল এক্সিট পোল আমরা দেখেছি, একেবারে 0% ফেল করা এক্সিট পোলও দেখেছি, দুটোই আছে। কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমার সিরিয়াস রিজাইন্ডার আছে, তার কারণ ওটা সংখ্যার ব্যাপার, ওটা কিন্তু রাজনৈতিক আকচাকচির মধ্যে সংখ্যাকে ডাইলিউট করলে আমার প্রবল আপত্তি থাকবে। আমি একটু বলে দিই, ওই অরূপকে বলছি, প্রথম দফায় 152টা কেন্দ্রে যে ভোট হয়েছে, 17 লক্ষ নাম বাদ যাওয়ার পরেও টোটাল ফিগারে 21 লক্ষ নাম, মানে অতিরিক্ত লোক ভোট দিয়েছে, 21 লক্ষ, মানে গত 21-এর নির্বাচনের কনটেক্সটে। দ্বিতীয় দফাতে 34 লক্ষ লোকের নাম বাদ গেছে,
তারপরেও এখন পর্যন্ত যে ফিগার সেটা হলো অতিরিক্ত 7 লক্ষ লোক যুক্ত আরে হয়েছে। 5 বছরে তো নামটা তাহলে উঠবে, এটা তো আপনি- ন্যাচারাল আমি আপনাকে ফেনোমেনন। বলছি, এই figure টা আপনি অনেক 5 বাড়বে। বছরে যে 6 তার নম্বর মানে ফর্ম in ফিল আপ terms হয়েছে, of আপনি total ভুল হিসাব voter, করছেন please, আবারও। এটার কোনো বয়স্করের জায়গা না, মানে এখানে ইয়ে নয়, টার্মস অফ ফিগার। তাহলে টোটাল আপনার প্রথম দফায় 21 লক্ষ লোক অতিরিক্ত ভোট terms of দিয়েছে, figure এ 21 5 তুলনায়। বছরে কোনো বাচ্চা জন্মায়নি। তারপরে আরো 5 বছরে 7 লক্ষ 18 নাম বছর যুক্ত বয়সে হলো। কেউ যায়নি। 28 লক্ষ এখন পর্যন্তই যুক্ত হয়ে গেছে, অতিরিক্ত লোক ভোট দিল। বেশ একবার, হ্যাঁ। 6 কোটি ভোট, 5-6 কোটির সামান্য কম ভোটার ভোট দিয়েছিল 2021 নির্বাচনে, আর 6 কোটি 5 লক্ষ ভোটার ভোট দিয়েছিল 2024 লোকসভা নির্বাচনে। 2024 লোকসভা নির্বাচনের তুলনায় এবার প্রদত্ত ভোট অন্তত 20 লক্ষ বাড়বে, অর্থাৎ 6 কোটি স্বাভাবিক তো। না, আমি সব মিলিয়ে বলছি, এই যে 2024 প্রথম দফাতেই বেড়ে বেড়ে গেছে। গেছে, তাহলে 21 আর প্রথম দফায় আজকে 20 10 21 লক্ষ লক্ষ, বেড়েছে। আজকে 10, তাহলে 30 লক্ষ। তার মানে 6 কোটি 35 মানে শুধু 36 পার্সেন্টেজ বাড়ছে না, না, একেবারে absolute সংখ্যা figure বাড়ছে। বাড়ছে। তার মানে তো ওই Absolute দাবিটাই figure আরো বাড়ছে, প্রমাণ হলো percentage যে আগে যে নয়। বলা হতো যে একদম। মৃত ভোটার শিফটেড ভোটার হ্যাঁ। তারা ভোট আপনি দেয়, যেটা সেটা বল- মিথ্যে দাবি। আপনি যেটা আপনার বল- দাবি না, অনুযায়ী ঠিক তাই আছে, দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাই দাঁড়াচ্ছে। কিন্তু ওটাকে বাদ দিয়ে। জন্মের যে ব্যাপারটা বলছেন, এটা কিন্তু জন্মহারের সঙ্গে মিলছে না, এটা তার চেয়ে অনেক বেশি। এই একদম, 30 একদম। লক্ষ আমি মানুষ দ্রুত আমার পরবর্তী বক্তার কাছে যাওয়ার আগে যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে এসেছেন, আবার বলছি, আমি প্রত্যেকটা নামী সংস্থার এক্সিট পোল আপনাদের সামনে রাখবো। এখন যেমন পিম্যাক্স এসে গেছে, আর যারা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন তাদের প্রত্যেকটা একবার দেখিয়ে দেবো। পিমার্কের এক্সিট পোল বলছে বিজেপিকে তারাও এগিয়ে রাখছে। বিজেপি 150 থেকে 175টা আসন পেতে পারে, তৃণমূল পেতে পারে 118 থেকে 138টা আসন, অন্যান্যরা পেতে পারে 2 থেকে 6। যেহেতু পিমার্কের এই প্রথম আমরা দেখাচ্ছি, পিমার্কেটটা আরেকবার বলবো, বিজেপি পেতে পারে 150 থেকে 175টা আসন, তৃণমূল পেতে পারে 118 থেকে 138টা আসন, অন্যান্যরা পেতে পারে 2 থেকে 6টা আসন। এবার আসবো চাণক্য স্ট্র্যাটেজিস্টের এক্সিট পোল, তারা বিজেপিকে এগিয়ে রাখছে। ওই একই দেখুন, 150 ফিগারটা কমন নেওয়া যায়। তারা 150 থেকে 160টা আসন পেতে পারে বিজেপি। তারা বলছে তৃণমূল পেতে পারে 130 থেকে 140টা আসন, কংগ্রেস পেতে পারে 2 থেকে 4টে আসন, অন্যান্যরা পেতে পারে 4 থেকে 6টা আসন। এবার চাণক্যর পার্সেন্টেজটা দেখে নেব। ভোটের শতাংশ হিসেবে বিজেপি পেতে পারে 43% থেকে 45% ভোট, তৃণমূল পেতে পারে 40 থেকে 43% ভোট, কংগ্রেস পেতে পারে 3 থেকে 6% ভোট, অন্যান্যরা পেতে পারে 8 থেকে 10% ভোট। এবারে আসবো প্রজাপোল অ্যানালিটিক্সের এক্সিট পোল। বিজেপি পেতে পারে 178 থেকে 208টা আসন, তৃণমূল পেতে পারে 85 থেকে 110টা আসন, অন্যান্যরা পেতে পারে 0 থেকে 5টা আসন। এরপরে আসবো ম্যাট্রিজের এক্সিট পোল। বিজেপি পেতে পারে তাদের অনুযায়ী 146 থেকে 161টা আসন, তৃণমূল পেতে পারে 125 থেকে 140টা আসন, অন্যান্যরা পেতে পারে 6 থেকে 10টা আসন। ম্যাট্রিজের ভোটের শতাংশের হিসেব বলছে বিজেপি পেতে পারে 43% ভোট, তৃণমূল পেতে পারে 41% ভোট, অন্যান্যরা পেতে পারে 16% ভোট। এরপর পোল ডায়েরির এক্সিট পোল বলছে বিজেপি পেতে পারে 142 থেকে 171টা আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 99 থেকে 127টা আসন, কংগ্রেস পেতে পারে 3 থেকে 5টা আসন, বামফ্রন্ট পেতে পারে 2 থেকে 3টে আসন, অন্যান্যরা পেতে পারে 0 থেকে 1টা আসন। এবার পোল ডায়েরির ভোটের শতাংশ হিসেব বলছে বিজেপি পেতে পারে 46% ভোট, তৃণমূল কংগ্রেস পেতে পারে 40% ভোট, কংগ্রেস পেতে পারে 5% ভোট, বামফ্রন্ট পেতে পারে 7% ভোট, অন্যান্যরা পেতে পারে 2% ভোট। এবারে তৃণমূল যে এক্সিট পোলে এগিয়েছিল সেই পিপলস পালসে আসবো। পিপলস পালসের এক্সিট পোল বলছে তৃণমূল পেতে পারে 177 থেকে 187টা আসন, বিজেপি পেতে পারে 95 থেকে 110টা আসন, বাম জোট পেতে পারে 0 থেকে 1টা আসন, কংগ্রেস পেতে পারে 1 থেকে 3টে আসন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।